চ্যাপ্টার 231 লসেস। রাইস পুলিশ স্টেশনের একটা অফিসে ক্লাইন ইউর্গেন কুপারের সাথে দেখা করল। এই তরুণ সিনিয়র সলিসিটর এখনও এমন পরিপাটি পোশাক পরেছিল যেন সে সবসময় কোনো বিলাসবহুল ডিনার পার্টিতে যাওয়ার জন্য তৈরি থাকে। তার পরনে ছিল কালো রঙের ডাবল ব্রেস্টেড স্যুট, শক্ত কলারওয়ালা সাদা শার্ট, বিশাল একটা বোটাই আর চকচকে চামড়ার জুতো। এই পোশাকের কারণেই পুলিশ অফিসাররা তার সাথে বেশ ভদ্র আচরণ করছিল। ইউর্গেন তার হাফ টপ হ্যাট হাতে ধরে নীল চোখ দিয়ে ক্লাইনের দিকে তাকাল। তারপর সে বলল, সব আনুষ্ঠানিকতা শেষ, তুমি 10 পাউন্ড জামিন দিয়ে এখান থেকে যেতে পারো। তোমাকে ধন্যবাদ। ক্লাইন আর কিছু বলল না। সে দেখতে সুন্দর কিন্তু একটু সেকেলে ধরনের ইউর্গেনকে অনুসরণ করে পুলিশ স্টেশনের কাছের ফাইন্যান্সিয়াল অ্যাফেয়ার্স অফিসে গেল। সেখানে সে তার মানিব্যাগ বের করে 2 5 পাউন্ডের নোট টেনে নিল। সে মনে মনে খুশি হল যে তার কাছে 95 পাউন্ড ক্যাশ টাকা ছিল। তা না হলে হয়তো তাকে তার ভালো প্রতিবেশী ইউর্গেনের কাছ থেকে টাকা ধার করতে হতো। আর সবচেয়ে খারাপ অবস্থা হতো যদি সে টাকাগুলো বাড়িতে ফেলে আসত। পুলিশ সেখানে তল্লাশি করার পর সেই টাকার কতটুকু অবশিষ্ট থাকত সে বিষয়ে ক্লাইন মোটেও নিশ্চিত ছিল না। তারপরও সে টাকাগুলো ধূসর কুয়াশার ওপরের জগতে লুকিয়ে রাখতে পারেনি, কারণ নিজেকে মুক্ত করার জন্য তার ঘুষ দেওয়ার প্রয়োজন হতে পারত। আজকাল অনেক খবরের কাগজ আর ম্যাগাজিন পুলিশের বদনাম করে লিখছে যে তারা লাগামহীন, হিংস্র, দুর্নীতিগ্রস্ত, চাঁদাবাজ আর নিষ্ঠুর। ক্লাইন এই কথাগুলো পুরোপুরি বিশ্বাস করার সাহস পায়নি। আবার কথাগুলোকে সন্দেহ করারও সাহস তার ছিল না, কারণ মেডসল্টের টাকা খুব সহজেই পুলিশ স্টেশনের কারো পকেটে চলে যেতে পারত। জামিনের টাকা দেওয়ার পর ক্লাইন ইউর্গেনের পিছু পিছু পুলিশ স্টেশন থেকে বেরিয়ে এল। বাইরের স্যাঁতস্যাঁতে আর ঠান্ডা বাতাসের ঝাপটায় সে একটু কেঁপে উঠল। মামলা শেষ হওয়ার পর তোমার জামিনের টাকা তোমাকে ফেরত দেওয়া হবে। অবশ্যই তুমি আশা করতে পারো না যে তারা নিজে থেকে তোমাকে এই খবরটা জানাবে। 1 সপ্তাহের মধ্যে যদি কেউ তোমাকে স্টেশনে ফিরে আসার নোটিশ না দেয়, তবে তুমি এখানে এসে তোমার জামিনের টাকা ফেরত চাইতে পারো। তাত্ত্বিকভাবে দেখলে তুমি অন্য পক্ষের সম্পত্তি থেকে যথাযথ ক্ষতিপূরণও পেতে পারো। কথাগুলো বলতে বলতে ইউর্গেন কাছেই পার্ক করা একটা ঘোড়ার গাড়ির দিকে হেঁটে গেল। সারাদিনের অঝোর বৃষ্টি অবশেষে থেমেছে, কিন্তু লাল চাঁদটা এখনও কালো মেঘের আড়ালে লুকিয়ে আছে। রাস্তায় শুধু গ্যাসের বাতির আলো ছাড়া আর কোনো আলো দেখা যাচ্ছিল না। ঠিক আছে, ক্লাইন প্রায় মেনেই নিয়েছিল যে এই 10 পাউন্ডের সাথে তাকে চিরদিনের মতো বিদায় নিতে হবে। ইয়ানের কাজটা হাতে নেওয়ার পর তার কত খরচ হল সেটার হিসেব না করে ক্লাইন থাকতে পারল না। তাকে 5 পাউন্ড পারিশ্রমিক দেওয়া হয়েছিল, কিন্তু তার বাড়ির অনেক আসবাবপত্র আর চায়ের সেট নষ্ট হয়ে গেছে। তাকে হয় নতুন জিনিস কিনতে হবে, নয়তো কাউকে দিয়ে সেগুলো মেরামত করাতে হবে। ব্যবহৃত জিনিসপত্র, ঘোড়ার গাড়ির ভাড়া আর নিজের কাপড় ঠিক করার খরচ হিসেব করলে মনে হচ্ছে এই কাজে তার লোকসানি হবে। যদি আমি এই 10 পাউন্ড জামিনের টাকা ফেরত না পাই, তবে এটা একটা বিশাল ক্ষতি হবে। তাছাড়া মেডসল্ট যে বিয়ন্ডের বৈশিষ্ট্য রেখে গেছে সেটার দাম আসলে বেশ ভালোই। ঘোড়ার গাড়িতে উঠে ক্লাইন সামান্য ভ্রু কোঁচকাল। সে সবসময় ভাবত যে সব প্রাইভেট ডিটেকটিভ নিজেদের বাড়িকেই অফিস হিসেবে ব্যবহার করে তারা বড়জোর কোনো কাজ পাবে না, কিন্তু তাদের কোনো লোকসান হবে না। অথচ শেষমেশ ইউর্গেন সোজা হয়ে বসেছিল। ক্লাইন তার দিকে মাথা ঘুরিয়ে আন্তরিকভাবে বলল, তোমাকে ধন্যবাদ। আমাকে জামিন করানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে আমার কত টাকা দেওয়া উচিত? ইউর্গেন খুব আনুষ্ঠানিকভাবে মাথা নেড়ে বলল, এটার জন্য কোনো টাকা লাগবে না। আমি সার্জেন্ট ফ্যাক্সিনের কাছ থেকে শুনলাম যে তুমি একটা ঝামেলায় জড়িয়ে পড়েছ। আমার বিশ্বাস ভবিষ্যতে একসাথে কাজ করার অনেক সুযোগ আমরা পাব। ভবিষ্যতে একসাথে কাজ করার অনেক সুযোগ আসবে। ক্লাইন না হেসে পারল না। সে বলল, লইয়ার ইউর্গেন, তুমি কি আমাকে অভিশাপ দিচ্ছ? ইউর্গেন গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, না, তুমি যেমনটা ভাবছ তেমন কিছু নয়। একজন প্রাইভেট ডিটেকটিভের একজন নির্দিষ্ট কাজ করার মতো লইয়ার থাকাটা খুবই স্বাভাবিক ব্যাপার। মিস্টার, তোমার রসবোধের সত্যিই খুব অভাব আছে, যদিও তোমাকে বেশ তরুণী দেখায়। ক্লাইন মনে মনে পরিহাস করল। তারপর সে হাসি মুখে বলল, কি কাকতালীয় ব্যাপার! আমারও একটা ইনভেস্টমেন্ট কন্ট্রাক্ট তৈরি করার জন্য একজন লইয়ার দরকার। ইনভেস্টমেন্ট কন্ট্রাক্ট? ইউর্গেন একটু অবাক হয়ে জিজ্ঞেস করল। আমি জানি যে এটা কোনো প্রাইভেট ডিটেকটিভের কাজের অংশ নয়, কিন্তু আমি একটা ভালো বিনিয়োগের সুযোগ পেয়ে গেছি। ক্লাইন সহজভাবে বুঝিয়ে বলল, লইয়ার ইউর্গেন, তোমার সাধারণ ফি অনুযায়ী এই কন্ট্রাক্টটার জন্য কত খরচ পড়বে? সাধারণত এটা নির্ভর করে চুক্তির মোট টাকার পরিমাণ আর কাজটা কতটা সহজ তার ওপর। ইউর্গেন গম্ভীরভাবে উত্তর দিল, মোট টাকার পরিমাণ 100 পাউন্ড, আর যে শর্তগুলো দরকার তা হল ক্লাইন তার কি কি লাগবে তা বিস্তারিতভাবে জানাল। এর মধ্যে প্রিএমটিভ অধিকার, ভেটো দেওয়ার অধিকার আর এরকম আরও অনেক কিছু ছিল। ইউর্গেন কয়েক মিনিট ধরে গভীরভাবে চিন্তা করল, তারপর বলল, 2 পাউন্ড লাগবে। আমি সোমবার সকালে তোমাকে এটা দিয়ে দেব। ঠিক আছে। এই বিষয়ে ক্লাইন আর কোনো কথা বাড়াল না।
এর বদলে সে ইউরগেনের কাছে আজকের রাতের ঘটনার ব্যাপারে নানা তথ্য জানতে চাইল। মিন্স্ক স্ট্রিটে ফেরার পথে ক্লাইন নিজে থেকেই ঘোড়ার গাড়ির 3 সলি ভাড়া মিটিয়ে দিল। তরুণ কিন্তু গম্ভীর সেই আইনজীবীকে বিদায় জানানোর পর সে হেঁটে নিজের বাড়িতে ফিরে এল। সে দরজাটা খুলল, আর ভেতরের এলোমেলো অবস্থা দেখে তার বুকটা ব্যথায় মুচড়ে উঠল। সে কখনোই ভাবেনি যে তাকে ডিটেকটিভের ব্যবসাটা লোকসান দিয়ে শুরু করতে হবে। ক্লাইন যখনই তার কোটটা খুলে ঘর গোছানোর কাজে হাত দিতে যাবে, তখনই দরজার বেল বেজে উঠল। সে বেশ অবাক হয়ে দরজা খুলল। সে দেখল কালো আর সাদা রঙের স্কার্ট পরা পাশের বাড়ির কাজের মেয়ে জুলিয়ান দাঁড়িয়ে আছে। শুভ সন্ধ্যা, মিস্টার মরিয়াত্রি। মিস্টার আর মিস সামার তোমাকে কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য তাদের ওখানে আমন্ত্রণ জানিয়েছেন, জুলিয়ান এমন সুরে বলল, যার মাঝে কিছুটা ভয়ের ছাপ ছিল। এই তো শুরু ক্ষতিপূরণের সমস্যা নিয়ে কথা। ক্লাইন একটু হাসল আর বলল, ঠিক আছে। সে একটা পরিষ্কার কোট গায়ে জড়াল। তারপর কাজের মেয়েটাকে অনুসরণ করে পাশের বাড়িতে গেল। বসার ঘরের একটা সোফায় লুক সামার আর তার স্ত্রী স্টেলিন সামার বসেছিল। পেন্সিলের মতো সরু গোঁফওয়ালা নাদুসনদুস লুক হাসতে হাসতে উঠে দাঁড়াল। সে হাত বাড়িয়ে দিয়ে বলল, শুভ সন্ধ্যা, মিস্টার মরিয়াত্রি। আমি মাত্রই জানতে পারলাম যে তুমি একজন প্রাইভেট ডিটেকটিভ। একজন প্রতিবেশী হিসেবে এটা কিন্তু একেবারেই বেমানান। না, দোষটা আমারই ছিল। আমি জানতাম না যে এই পেশাটা আমার জন্য মানানসই কিনা, তাই হয়তো যে কোনো মুহূর্তে অন্য কোনো কাজ খুঁজতে পারতাম। বাড়ির মালিকের সাথে হাত মেলাতে মেলাতে ক্লাইন বলল, আজ রাতে যা ঘটেছে তার জন্য আমি খুব দুঃখিত। আমি তোমাকে ক্ষতিপূরণ দিয়ে দেব। এটা তো শুধু একটা দুর্ঘটনা, লুক তাকে আশ্বস্ত করে বলল। সোনালি চুল আর নীল চোখের সুন্দরী স্টেলিন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, তুমি কি সত্যি সত্যি অনুপ্রবেশকারীকে মেরে ফেলেছ? হে, তুমি নিশ্চয়ই ব্ল্যাক টি খেতে চাইবে, তাই না? ক্লাইন মাথা নেড়ে সম্মতি জানাল। হয়তো সে স্রেফ একজন চোর ছিল। সামার দম্পতির মনে যাতে কোনো অস্বস্তি তৈরি না হয়, সেজন্য সেই এই কথাটা জানাল না যে সমস্যাটা তার একটা কাজের কারণেই তৈরি হয়েছে। যেহেতু পুলিশ তাদের কিছু জানায়নি, তাই আমারও অযথা কিছু করার কোনো দরকার নেই, ক্লাইন মনে মনে যোগ করল। লুক সামার হেসে বলল, তোমার নিশ্চয়ই অসাধারণ যুদ্ধ করার দক্ষতা আছে। একজন প্রতিবেশী হিসেবে আমি বেশ নিরাপদ বোধ করছি। হয়তো ভবিষ্যতেও আমাদের এমন কোনো কাজ থাকতে পারে যা আমরা তোমাকে দিতে পারব। ক্লাইন যেন নিজেকে একটু ছোট করেই হাসল। সত্যি বলতে কি, আমি প্রায় মারাই পড়েছিলাম। যাই হোক না কেন, তুমিই তো শেষমেশ বিজয়ী হয়েছ, লুক বলল। এই বিষয় নিয়ে কিছুক্ষণ গল্প করার পর স্টেলিন চীনামাটির চায়ের কাপটা তুলে নিল। তারপর তাতে একটা চুমুক দিল। আমি এটা জানার জন্য খুব কৌতূহলী যে একজন প্রাইভেট ডিটেকটিভ সপ্তাহে কয়টা কাজের প্রস্তাব পায় আর তারা কত টাকা রোজগার করতে পারে। ক্লাইন কিছুই লুকানোর চেষ্টা করল না। সে হাসতে হাসতে উত্তর দিল, এটা পরিস্থিতির ওপর নির্ভর করে। যেমনটা খামারগুলোতে ভালো আর খারাপ ফসল হওয়ার মতো। গত সপ্তাহে আমি 5 পাউন্ড আর 5 সলি রোজগার করেছি, কিন্তু গত রাতের ঘটনার পর হয়তো আমার লোকসানই হয়েছে। ক্লাইনের শেষের কথাগুলো যেন সে শুনতেই পেল না। সে বলে চলল, তুমি যদি এই রোজগারটা ধরে রাখতে পারো, তবে ব্যাকল্যান্ডে চেরুট ডিস্ট্রিক্টে সপ্তাহে 5 পাউন্ড দিয়ে বেশ ভালো একটা জীবন কাটাতে পারবে। তোমাকে আর অন্য কোনো ঘর ভাড়া দেওয়ার দরকার পড়বে না। টুকটাক কাজ করার জন্য তুমি একটা কাজের মেয়েও রাখতে পারবে। 2 সপ্তাহ পরপর তুমি কোনো সিম্ফনি শুনতে যেতে পারবে বা একবার থিয়েটারে অপেরা দেখতে যেতে পারবে। সপ্তাহে একবার তুমি টেনিস বা স্কোয়াশ খেলতে পারবে, কোনো রিডিং সেলুনে যোগ দিতে পারবে আর একটা সুন্দর রেস্তোরাঁয় খেতে যেতে পারবে। অবশ্য তুমি যদি এখনই বিয়ের প্রস্তুতি নিতে থাকো, তবে তোমাকে একটু টাকা জমাতে হবে। সপ্তাহে 5 পাউন্ড রোজগারটা সত্যিকারের সুন্দর জীবনযাপনের জন্য এখন একটু কমই বটে। তাহলে সত্যি সত্যি সুন্দরভাবে বাঁচার জন্য সপ্তাহে কত টাকা রোজগার করা দরকার? ক্লাইন জিজ্ঞেস করল। অন্তত 7 পাউন্ড। স্টেলিন একটু থুতনি উঁচু করে বলল। ক্লাইন লোকের দিকে ঘুরে স্বাভাবিকভাবেই বলল, আমি তোমার স্ত্রীর কাছ থেকে শুনলাম যে তুমি কয়েমে কাজ করো, কিন্তু আমি নিশ্চিত নই ওদের প্রধান ব্যবসাটা কি। অ্যান্থ্রাসাইট আর কাঠকয়লা, লুক হাসিমুখে উত্তর দিল। এতে অবাক হওয়ার কিছু নেই যে তুমি শুট রিডাকশন অ্যাসোসিয়েশনের একজন সদস্য হয়েছ। ক্লাইন এক মুহূর্তের জন্য ভাবল। তারপর বলল, ব্যাকল্যান্ডে একজন ম্যানেজার কত টাকা বেতন পান? খবরের কাগজ আর ম্যাগাজিনগুলোতে এটা খুব কমই উল্লেখ করা থাকে। হা, এটা নির্ভর করে শিল্পের ওপর, সেই সাথে তার পদের আসল কাজের পরিধির ওপর। ব্যাকল্যান্ড ব্যাংকের সবচেয়ে ভালো ম্যানেজার বছরে 5,000 পাউন্ড রোজগার করেন, কিন্তু আমার ক্ষেত্রে বোনাস সহ এটা প্রায় 430 থেকে 440 পাউন্ডের মতো। লোক খুব সাধারণভাবে বলল। তার মানে সপ্তাহে প্রায় 8 পাউন্ড। অবাক হওয়ার কিছু নেই। ক্লাইন মুখ খোলার আগেই স্টেলিন সামার বিরক্তি নিয়ে বলল, আসলে আমরা চাইলে শহরতলিতে থাকতে পারতাম, আর সেখানে আমার একটা বাগান আর একটা লন থাকত। তাহলে লুকের একটা আস্তাবল থাকত, আর সে একটা নতুন ঘোড়ার গাড়ি আর যে দুটো ঘোড়ার বাচ্চার দিকে সে এতদিন ধরে নজর রেখেছিল সেগুলোও কিনতে পারত। কিন্তু তাহলে অফিসে যাতায়াত করতেই তার অনেক বেশি সময় নষ্ট হয়ে যেত, আর ওই সময়টা অনেক বেশি মূল্যবান।
ঘোড়াসহ একটা নতুন ঘোড়ার গাড়ির দাম প্রায় 100 পাউন্ড, সপ্তাহে 8 পাউন্ড, সত্যিই খুব চমৎকার একটা ব্যাপার। দুর্ভাগ্যবশত আমার বেতন বাড়ার খুব বেশি দিন হয়নি। ক্লাইন শুধু একটু হাসল। আরও কিছুক্ষণ সাধারণ কথাবার্তা বলার পর সে বিদায় জানাল। বাড়ি ফেরার সময় সে মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। মিস্টার আর মিস সামারকে এখনও বেশ ভালোই বলতে হবে। যদি আমার কোনো খিটখিটে স্বভাবের বাড়িওয়ালা থাকত, তাহলে আজ রাতে যা ঘটেছে তার জন্য সে আমার জমার টাকা কেটে নিয়ে বাকিটা ফেরত দিত, আর আমাকে বাড়ি থেকে দূর হয়ে যেতে বলত। বাড়ি ফেরার পর ক্লাইন আবার তার কাজে লেগে পড়ল। হাতের উল্টো পিঠের সেই উষ্ণ স্রোত পরীক্ষা করার জন্য ধূসর কুয়াশার ওপরে যাওয়ার কোনো তাড়া তার ছিল না। এমনকি ডিভিনেশন করার জন্য সে তাড়াহুড়ো করল না, কারণ তার ভয় ছিল যে সেনাবাহিনীর বিশেষ বিভাগ হয়তো এখনও তার ওপর নজর রাখছে। সে সিদ্ধান্ত নিল যে আগামীকাল রাতে সেই ইয়ানের বলা সেই বাড়ি গিয়ে একটা বন্দুক কিনবে, যাতে মরিয়া হয়ে যারা তার ওপর বেপরোয়াভাবে হামলা করতে পারে তাদের সাথে সে মোকাবেলা করতে পারে। ক্লাইন একটা বডিগার্ড ভাড়া করার উপায় খোঁজারও পরিকল্পনা করল। একজন শক্তিশালী বিয়ন্ডার বডিগার্ড। এর প্রথম কারণ হল সে নিজেকে প্রকাশ না করেই বিয়ন্ডার মহলের সাথে যোগাযোগ করার এই সুযোগটা কাজে লাগাতে পারবে। আর দ্বিতীয় কারণ হল সে ভয় পাচ্ছিল যে রাষ্ট্রদূতের পাঠানো পরের হামলাকারীর হয়তো সেনাবাহিনীর বিশেষ বিভাগের নজর এড়িয়ে লুকিয়ে থাকার ক্ষমতা থাকবে। যদিও একজন সিকোয়েন্স 8 বিয়ন্ডারের জন্য, যে কিনা লুকিয়ে থাকা একটা প্রতিশোধপরায়ণ অশুভ আত্মা, তার একটা বডিগার্ড দরকার হওয়াটা একটু হাস্যকর ব্যাপার। কিন্তু ক্লাইনের কাছে নিরাপত্তার বিষয়টাই সবার আগে। যদি দাম খুব বেশি হয়, তবে আমি মিস্টার আজিকের জন্য তামার বাঁশিটা বাজাব, যেটা অবশ্য আরও বেশি বিপজ্জনক হতে পারে। আমি সিল্ড আর্টিফ্যাক্ট 008 সম্পর্কে খুব একটা বেশি কিছু জানি না। পুরো ঘর পরিষ্কার করার পর ক্লাইন বিড়বিড় করে বলল। শুদ্ধিকরণ অনুষ্ঠান শেষ হওয়ার পর সাদা মুখোশ পরা লোক শিও দেরেচা আর ফোর্স ওয়ালকে বলল, এটা যত খারাপ আত্মাই হোক না কেন, আমি এরই মধ্যে সেটাকে তাড়িয়ে দিয়েছি। হে, যদি এটা এমন কোনো অশুভ আত্মার স্তরে পৌঁছাত যাকে আমি তাড়াতে পারতাম না, তবে সে নিশ্চয়ই কোনো না কোনো প্রতিক্রিয়া দেখাত। কিন্তু এখানে তেমন কিছুই হয়নি। কথা বলার সময় সে সূর্যের প্রতীকের উপর জমে থাকা ফোঁটা ফোঁটা জল একটা ছোট ধাতব বোতলে ঢালল, তারপর সেটা শিওর দিকে বাড়িয়ে দিল। যদি আর কোনো অবশিষ্টাংশ থেকে থাকে, তবে তা দূর করার জন্য এটা তোমার ঘরে ছিটিয়ে দিও। তোমাকে ধন্যবাদ। টাকা দেওয়ার সময় শিওর একটু গায়ে লাগছিল, কিন্তু সে মনের দিক থেকে বেশ স্বস্তি পাচ্ছিল। ফোর্সের সাথে বসার ঘরে ফিরে আসার কিছুক্ষণ পরই পরিচারক তাদের কাছে একটা চিঠি নিয়ে এলো। মিস আরবিটার, যিনি এইমাত্র শেরিফ ফর্মুলা কিনেছেন, তুমি কি পড়ার ঘরে বসে একটু কথা বলতে আপত্তি করবে? তোমার যা দরকার তা হয়তো আমার কাছে থাকতে পারে।